আরও একটা এক্সাইটিং নিউজ তোমাদেরকে দেবো বলেছিলাম। সো ইয়েস, এই উইকেন্ডে আমি ট্রাভেল করছি। তবে এই পাওভাজিটাতে কিন্তু আলু দেওয়া হয়নি, একটুখানি হেলদি ভার্সন অফ পাওভাজিটাই বানানোর চেষ্টা করেছি আমি। কালকে সারাদিন সর্দি কাশি জ্বর উঠে গেছিল, রাত্রে মানে রাত 9টার সময় আমি তারপরে না পেরে এখানে রামদেব মেডিকেলসে ফোন করে ওদের থেকে হোম ডেলিভারি করিয়েছি। লাস্টলি মুখ মিষ্টিতে সেই রসমালাই যেটা ব্রতিন্দা নিয়ে এসেছিল না, কোয়ালিটি থেকে খুব টেস্টি। তোমাদেরকে দারুণ দারুণ শাড়িগুলো দেখাবো যেটা আজকে আমরা মেলা থেকে কিনেছি। তো 3টে শাড়ি টোটাল কিনেছি, আগেই বলেছি। একটা তো আমার প্ল্যানিংয়েই ছিল। আজকে সকালে প্ল্যান হচ্ছে পাওভাজি বানানো। তো সকালে আমরা এক্সারসাইজ করে এসে ছোলার ভেজানো খেয়ে এখন সোজা চলে এসেছি কিচেনে। এই দেখো আমি পাওভাজির জন্য প্রিপারেশন দিয়েছি। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে মানডে মর্নিং, আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম শিলিগুড়ি থেকে। আর আজকে পাওভাজি বানানো হচ্ছে, কারণ কি সেদিনকে ওই সুন্দর বানগুলো এনেছিলাম, তো ওটা পাওভাজি ঠিক না বানালে জমছে না। তো অনেক কিছু মা প্রিপেয়ার করেই দিয়েছে, বেসিক্যালি সবজি টবজি সব কিছু কেটে রাখা, সেদ্ধ করে রাখা অনেকটাই ডান। এখন জাস্ট পাওভাজিটা বানিয়ে নেব। প্যানে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম, আগে দিলাম সাদা তেল আর বাটার যাতে কিনা এই ফ্লেভারটা আসে। এবার পেঁয়াজটা তো ভাজতে সময় লাগবে, ততক্ষণে দেখিয়ে দিই কী কী ইনগ্রিডিয়েন্ট আমি ইউজ করছি। এখানে দেখো টমেটো কুচি আছে, এরপরে টমেটো কুচিটাই দিয়ে দেবো। আর সবজি যেটা বলেছিলাম সেদ্ধ করে রাখা আছে, কিছুই না, জাস্ট কিছু গাজর, ফুলকপি আর মটরশুঁটিটা সেদ্ধ করে রেখে দিয়েছি, যেটা কিনা সোজা এই ভেজিটেবল ফ্রাইটার মধ্যে চলে যাবে। আর আমি অ্যাড করব পাওভাজি মশলা, যেটা এখানে কৌটোতে ভরে রাখা আছে। এছাড়া ধনে গুঁড়ো, রেড চিলি পাউডার আর সাথে অ্যাড হবে হলুদ। এই হলো পাওভাজির মশলার রেডি। এখন চট করে বানগুলো শেখে নিই, তাহলে আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে ডান। পাওভাজি। তবে এই পাওভাজিটাতে কিন্তু আলু দেওয়া হয়নি, একটুখানি হেলদি ভার্সন অফ পাওভাজিটাই বানানোর চেষ্টা করেছি আমি। আমার এটা ভালোই লাগে উইদাউট আলু। তো এটা আমার প্লেট। এখন বাজে হলো 10টা, আমাদের ব্রেকফাস্টটা এখন তাড়াতাড়ি কমপ্লিট করে নিই, তারপর বেরোনো আছে। পাওভাজিটা কিন্তু দুর্ধর্ষ খেতে হয়েছিল। আলু ছাড়া একবার ট্রাই করে দেখো, আলু দিলে না ভীষণ হেভি ফিল হয়, আলু ছাড়া একদমই হেভি ফিল হয় না। আর টমেটো, ফুলকপি এগুলো তো খুবই হেলদি ভেজিটেবলস, তো এগুলো দিয়ে একবার ট্রাই করে দেখো। পাওভাজিটা সত্যি তোমাদের কাছে অনেক বেশি হেলদিও হয়ে উঠবে। আরও একটা এক্সাইটিং নিউজ তোমাদেরকে দেবো বলেছিলাম। সো ইয়েস, এই উইকেন্ডে আমি ট্রাভেল করছি মার্গেরিটাতে। আমি একাই যাবো এবার প্রথমবার একা একা শ্বশুরবাড়ি যাচ্ছি। আগে তো দুবারই বরের সাথে গেছি, একবার বিয়ের পরে আর একবারে যখন ব্যাঙ্গালোর থেকে ডিরেক্টলি পৌঁছলাম। তো আমি এখনো অবধি শ্বশুরবাড়িতে কিন্তু খুব বেশি সময় কাটিয়ে উঠতে পারিনি। লাস্টবারে লকডাউনে গেছিলাম, তখন 2 মাস 3 মাস মতো ছিলাম। তো এবার যাচ্ছি, এখানে এত দূরে এসছি, তো ভাবলাম একবার বাড়িতে গিয়ে ঘুরেই আসি, ভালোই হয় ব্যাপারটা। কারণ আমার পক্ষে সেই সুযোগটা খুব রেয়ারলি হয়। আর তোমরা জানোই যে মারাই আমাদের ওখানে গিয়ে গিয়ে থাকে, তো সেটা ভালোই লাগে। যেহেতু আমরা এসে উঠতে পারি না, মারা ওখানে যায়, আমাদের খুব ভালো টাইম পাসও হয়ে যায়। বাট মারা তো সবসময়ই চায় যে বাড়ির বাচ্চারা বাড়িতে আসুক। তো হ্যাঁ, এখন এই উইকেন্ডটাতে আমি যাচ্ছি মার্গেরিটাতে, ওখানে কিছুটা দিন থাকবো। কতদিনের প্ল্যান করব এখন অবধি সেটা ফাইনাল হয়নি, কারণ টিকিটটাই কাটা হয়নি ফেরত আসার। ফেরত এসে আমি আবার শিলিগুড়িতেই আসবো, এখানে আবার কিছুদিন কাটিয়ে দেন যাব ব্যাঙ্গালোরে। তো এরমটাই প্ল্যান হয়ে রয়েছে। এখন এই উইকেন্ডে যেহেতু আমি ট্রাভেল করছি, তারপরে কিছু এক্সাইটিং প্ল্যানস আছে মার্গেরিটাতে, সেটাও তোমরা দেখে নিশ্চয়ই এক্সাইটেড হবে। তো ব্লগগুলোকে চেক আউট করতে থাকো, তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমরাও নিশ্চয়ই অনেক অনেক এনজয় করবে। বেরিয়ে গেছিলাম, আবার আসলাম তোমাদেরকে এটা দেখাবো বলে। যুবভারতী স্বেচ্ছাসেবী সংস্থা, একটা ওয়েলফেয়ার অর্গানাইজেশন। এখানে কিন্তু সব রকম ব্লাড টেস্ট হয় এবং আই থিঙ্ক ডক্টর দেখানোরও সিস্টেম আছে। তো এখানে দেখো পিছনে সবাই ব্লাড টেস্ট করতে যাচ্ছে। জাস্ট ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করে রাখছি। লোকেশনটা হচ্ছে গেট বাজারে। যুবভারতী ওয়েলফেয়ার বললেই চলে আসবে, তোমরা পৌঁছে যেতে পারবে এবং সেটা তোমাদের পক্ষে অনেকটা সুবিধাও হবে। খুব দৌড়তে দৌড়তে ভিডিওটা করলাম, কারণ কি বেরিয়ে গেছিলাম আর টোটো দাঁড় করানো আছে। তো বাবা দাঁড়িয়ে আছে টোটোটাকে নিয়ে। জায়গাটা একটু এই এরিয়াতে যারা থাকো, এনজিপির আশেপাশে বা গেট বাজার সাইডে বা SF রোড সাইডে, আমি আরও একটা ল্যাবের ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেবো শিলিগুড়িতে, যেখানে
অনেক ইকোনমিক ওয়েতে তোমরা ফুল বডি চেক করতে পারো। ফুল বডি চেকের মধ্যে কী কী টেস্ট করে সেটা একবার বলে দেবো, তাহলে তোমাদের সুবিধা হবে। স্নান করে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। মাই বেসিক্যালি পুজোটা দেয়, ওই সাথে আমি একটু ঠাকুরের নাম করে নিই। এটা বাড়িতেও করি, এখানেও করছি। আমি আমার মায়ের কাছে একটা খুব সুন্দর বই আছে পথের সাথী বলে, ওতে না খুব সুন্দর সুন্দর গল্পের মতো করে লেখা আছে, প্লাস মন্ত্রগুলো দেওয়া আছে, যেটা পড়তে বেশ ভালোই লাগে, সহজ ভাষাতে লেখা, তাই অনেক সুবিধা হয়। তবে মার টেস্ট রিপোর্টটা কিন্তু খুব ভালো এসেছে, তাই জন্য আমি এত খুশি। মার HbA1c লাস্ট ইয়ারে না 6.6 হয়ে গেছিলো, অনেকটা বেড়ে গেছিলো। তার আগে কখনোই ডায়াবেটিসে কোনো স্ট্রেস ছিল না। আই থিঙ্ক তার আগে 2022-তে যখন একবার টেস্ট হয়েছিল, 2023-তে একবার টেস্ট হয়েছিল, যখন মা ব্যাঙ্গালোরে গেছিলো তখন টেস্ট হয়েছিল 6.2 ছিল, তারপরে সেটা বেড়ে গিয়ে 6.6 হয়েছিল, মানে অনেকটা বেড়ে গেছিলো। প্রচুর স্ট্রেসের থেকে এটা বেড়েছিল যেটুকু বুঝতে পারছি, কারণ মার কিন্তু খাওয়া দাওয়াতে সেরকম খুব একটা অনিয়ম নেই, তোমরা দেখতেই পাচ্ছ। বাইরের খাওয়াটা যতটা চেষ্টা করে অ্যাভয়েড করার, আর মিষ্টি জাতীয় জিনিসও বেশি খায় না, আর প্রতিদিন যোগার মধ্যে থাকে, ভীষণ অ্যাক্টিভ একটা রুটিন মেনটেন করে, তো সেই কারণে ওটা বাড়ার কথা ছিল না। বাট আমি যেটা বুঝতে পারছি হয়তো স্ট্রেসের কারণে বা ঘুমের অনিয়ম হওয়ার জন্য এটা হয়ে থাকে। এখন কিন্তু সেটা খুব সুন্দরভাবে কমে 5.4 হয়ে গেছে। HbA1c এটার একদম নর্মাল লেভেল, একদম নন ডায়াবেটিক জোনে। মাকে আমি বলেছি এইভাবে মেনটেন করে রাখো, খুব ভালো থাকবে। বাকি সমস্ত রিপোর্টস খুবই ভালো আছে, কোলেস্ট্রলটাও ভালো আছে, একটুখানি থাইরয়েডটা বর্ডার লাইনে এসছে, সেটা হতেই পারে, বয়সও হয়েছে, আর থাইরয়েডের একটা ফ্যামিলি হিস্ট্রি আছে মার, তো সেই কারণে চান্সেস আর হাই। তবে এতদিন এটা একটু বর্ডার লাইনের কাছে এসছে, বর্ডার লাইনটা ক্রস করেছে মাত্র। আর ক্যালসিয়াম আর ভিটামিন ডি যেগুলো সবসময় সব মহিলাদেরই কম, আর হিমোগ্লোবিনটা আমার একটু কম আছে, তো এইগুলো আই থিঙ্ক একটু লাইফস্টাইলের সাথে কাজ করলে ঠিক হয়ে যাবে। ডক্টরের অ্যাপয়েন্টমেন্টটা এখন আর পেলাম না, ডক্টর আউট অফ টাউন, তাই জন্য এখন আবার কিছুদিন অপেক্ষা করতে হবে। তো এইটা ছিল মায়ের হেলথ আপডেট, সেই কারণে আমি একটু খুশি। মাকে এতদিন ধরে খুব রাগারাগি করে বলেছিলাম এটা খাবে না ওটা খাবে না, তো মাকে এখন আমি একটুখানি ছাড় দেবো, তুমি এগুলো খাও, কিন্তু এটাকে মেনটেন করার জন্য যতটুকু রেস্ট্রিকশন করতে হবে সেটা তো দরকারি। আর তোমাদেরকেও বলছিলাম কিছু টেস্টের নাম আমি বলে দেবো, যদি তোমরা হেলথ চেক আপ করছো, এগুলো যেন ম্যান্ডেটরিলি থাকে, আর সব কিছুতে সেটা ইনক্লুডেড থাকে না। ফুল বডি চেক আপে কিন্তু এই টেস্টগুলো ভীষণই কমন। দেখবে তোমরা ডায়াবেটিস প্রোফাইল, লিপিড প্রোফাইল, থাইরয়েড প্রোফাইল, কিডনি ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট, আর ভিটামিন প্রোফাইল, এগুলো কিন্তু ম্যান্ডেটরি টেস্ট। এগুলো অ্যাটলিস্ট ইয়ারলি ওয়ান্স তো খুব দরকার। কিছু কিছু টেস্ট যারা ধরো অলরেডি মেডিকেশনের মধ্যে রয়েছে তাদের 6 months ওয়ান্স করলে বেটার। এটা যদি হয় তাহলে একটু রুটিনের মধ্যে থাকা যায়। আর একটা অবজারভেশনে থাকলে কি হয়, কন্টিনিউয়েশনটা আমি বলবো যে অবজারভেশনে থাকলে নিজেরও একটা খেয়াল থাকে, আর হঠাৎ করে বাড়াবাড়ি হওয়ার আগে অনেকটা কন্ট্রোলে হয়ে গেলে অনেকটা ভালো। তো জাস্ট ফর আ সাজেশন, আমার মনে হলে ইনফরমেশনটা হেল্পফুল হবে তোমাদের জন্য। আর শিলিগুড়িতে যারা টেস্ট করছো, যে জায়গাটাকে দেখালাম বেশ ভালো, কিন্তু ওয়েলফেয়ার অর্গানাইজেশন, এরকম শিলিগুড়িতে অনেকগুলোই ওয়েলফেয়ার অর্গানাইজেশন রয়েছে, তো তোমরা যদি ওখানে যাও একবার দেখাতে পারো। আরও একটা ল্যাবের আমি খবর পেয়েছি, যেহেতু আমরা কিন্তু এই ধরনের টেস্টগুলো যখন ফুল বডি চেক করি অলমোস্ট 1500-এ ব্যাঙ্গালোরে কমপ্লিট করে নিতে পারি। যেমন রেডক্লিফ ল্যাব আছে, হেলদিয়ান্স আছে, এরকম ল্যাবসগুলো কিন্তু অনেক ভালোভাবে দেয়, কারণ ওরা খুব অ্যাডভান্সড। কি বলছো? মা এখন আরতি, যাই হোক একটা পজ হয়ে গেছিলো। তো যেটা বলছিলাম, যুব ভারতী স্বাস্থ্য কেন্দ্র যেটা লেখা ছিল, ওয়েলফেয়ার অর্গানাইজেশন, এটা খুবই ভালো, তোমরা দেখতে পারো। এছাড়াও রেডক্লিফ ল্যাব আছে শিলিগুড়িতে, দেখলাম হেলদিয়ান্সের কোনো অপশান নেই, হেলদিয়ান্সের কোনো সার্ভিস নেই এখানে। তবে আমি যখন সার্চ করে পেলাম রেডক্লিফ ল্যাবের সাথে 4টে ল্যাবের টাই আপ আছে শিলিগুড়িতে, তোমরা সেটা গুগল সার্চ করে দেখতে পারো যদি তোমরা দেখতে চাও। 1500 টাকায় কিন্তু ফুল টেস্ট, তার মধ্যে এই সমস্ত টেস্ট কিন্তু ইনক্লুডেড, যেগুলো তোমার নর্মালি 4-5 হাজার টাকা বা 6-7 হাজার টাকাও কোথাও তো অনেক বেশি নিয়ে না। দেখো এই জিনিসটা ব্যাঙ্গালোরেও হয়, ব্যাঙ্গালোরেও যদি আমরা হসপিটালে টেস্টগুলো করি হয়তো উইদিন আ ডে রিপোর্টটা দিয়ে দেয়, এগুলোও উইদিন আ ডে তোমরা রিপোর্টটা পেয়ে যাবে, কিন্তু অনেক সময় অনেক তো চার্জেস বেশি নিয়ে নেয় হসপিটালে। আমি জানি না, সত্যি আমার জানা নেই কেন এত বেশি চার্জ নেয়, এটা কিছুটা সার্ভিস রিলেটেড ইস্যু, কিন্তু এই ল্যাবগুলোতে কিন্তু অনেক সুন্দর ফেসিলিটিস থাকে এবং অনেক অ্যাডভান্সড ইকুইপমেন্টস ইউজ করার জন্য অনেক কম খরচায় কিন্তু রিপোর্টস তাড়াতাড়ি বের করে নেওয়া যায়। তো এটা একটা ইনফরমেশন শেয়ার করলাম, হোপফুলি তোমাদের সবার খুব কাজে লাগবে, কারণ শিলিগুড়িতে সবখানে আমি যারা দেখলাম ল্যাব টেস্টের কস্ট কিন্তু অনেকটাই বেশি। হেল্প হলে অবশ্যই জানিও। বাকি অন্যান্য জায়গার তো ইনফরমেশনটাকে বার করতে পারবো না, তো তোমরা গুগল করে অনেক ধরনের এই ইনফরমেশন এটা বার করে নিয়ে দেখতে পারো। এই দেখো আমাদের পুরো
আজকের টেবিলটা এখন সবজিতে একদম গ্রিন গ্রিন কালার হয়ে গেছে, সুন্দর মেনু। আমাদের তো খেতে খুব ভালোই লাগে, তবে এটাতে একটা স্পেশালিটিতে আছে, এটা হচ্ছে কুমড়োর ডোগা আছে, ডোগা পাতা দুটোই আছে না। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটেই কিন্তু হচ্ছে এই গাছটা, এটা একদম ফ্রেশ কুমড়োর ডোগা পাতা দিয়ে বানানো, আর যা দারুণ খেতে। আর এখানে মা কি তরকারি বানিয়েছে? এটা এটা পোস্ত দিয়ে, ঝিঙা মূলো পোস্ত দিয়ে পাঁচমিশালি তরকারি, এটা দারুণ। এটা রেসিপিটা মা একদিন তুমি শেয়ার করবে, অপূর্ব খেতে হয় তরকারিটা। যা সাধারণত আমরা ডালনাই বানাই, পোস্ত দিয়ে বানাই না। আর এটা হচ্ছে শোলা কচুর তরকারি, এটা ডালনা। আর এই যে পটল পনির দিয়ে, সব দিকে সবজি টবজি দিয়ে একদম হাই ফাই। আজকে তো ভালো খাওয়া, মজাদার খাবার। কি বৃষ্টি আজকে চারদিকে, দেখো সেই দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, মাঝখানে একটুখানি থামলো, তখন রেডি হয়েছি কিন্তু আর বেরোতে পারিনি, কারণ কি আবার বৃষ্টি থেমে শুরু হয়ে গেছিলো। তা এখন একটুখানি ধরেছে, বেজে গেছে 7টা। আজকেও আবার যাচ্ছি সেই ভারত জুয়েলারিতেই, টুকটু কাজগুলো না হচ্ছেই না। আগের দিনকে মায়ের একটা আংটি রিপেয়ার করতে দেবো বলে গেছিলাম, সেটাও আর হয়নি। রিপিটেডলি এক জায়গায় গেলে না মোটেই ভালো লাগে না, মুডটাও অফ হয়ে যায়। আর ভেবেছিলাম আজকে একটু বিশালে যাব, বিশালে গিয়ে ভালো ঘরের কিছু টুকটাক জিনিসপত্র কিনবো, এই স্টেশনারি জিনিস, হাউস হোল্ড জিনিস। আর দেখো এই দুজনের কি অবস্থা, ছাতা নিয়ে বেরোতে হচ্ছে। চলো যাই, টোটো ধরিয়ে। আমাদের এখানে একটা ছোট ডিপার্টমেন্টাল স্টোর আছে 910 বলে, ওই যে 910 লেখা। তো 910-এ অনেক কিছু পাওয়া যাচ্ছে, কিছু কিছু জিনিস নিতে হবে, কিন্তু বাইরে যা বৃষ্টি পড়লো আমরা একেবারেই আটকে গেলাম। আপাতত ঘরের টুকটাক জিনিস নেওয়া হচ্ছে। মা বললো বেশি জিনিস আজকে নেবে না, কারণ কি এত বৃষ্টি হচ্ছে, সব ক্যারি করে নিয়ে যাওয়াটা খুবই ডিফিকাল্ট হবে। কি পছন্দ করলে? তেল? অলিভ অয়েল আছে, খরচ করিস তো? আচ্ছা, খরচ করব। বাড়িতে ফিরলাম মাত্র, বৃষ্টির আওয়াজটা শুনতে পাচ্ছ? পুরো দিন খালি এরকমই হয়ে গেল, দিনটা একেবারেই মাটি। আমার কত যে কাজ বাকি আছে, বৃষ্টির জন্য জাস্ট যেতেই পারছে না। যেহেতু এই উইকেন্ডেই বেরোবো, এই উইকেন্ডে বেরোবো বলতে পুরো স্যাটারডেটা আমার বিজি, সানডেটা আমার বিজি। যেহেতু ট্রাভেলিংয়ে থাকবো, স্যাটারডেতে বেরিয়ে গেলে তার এই কাজগুলো কমপ্লিট হবে না। আর বৃষ্টির জন্য এই দেখো কাপড় চোপড় শুকোচ্ছে না, কি একটা যেন অবস্থা। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। রিমো ভালো আছে, তবে রিমোর শরীরটা কিন্তু লাস্ট দুদিনে ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, অনেকটা জ্বরও উঠে গেছিলো। কিন্তু বেচারা একা পড়ে রয়েছে, কেউ দেখারও নেই। দেখার নেই এটা বলবো না, অনেকেই আছে, কিন্তু যেহেতু আমি নেই বুঝতেই পারছি জিনিসটা তো অন্যরকম। আর আমি তোকে সেটাই বলে বলে খ্যাপাচ্ছিলাম যে বাবা আমি প্রথমবার এরমভাবে আলাদা আছি বলে তোমার শরীরটাই খারাপ হয়ে গেল। বাট জোকস পার্ট, ও কিন্তু চেষ্টা করছে, ওষুধ টষুধ খেয়ে নিয়েছে, আর জ্বরটা নেমেও গেছে। এটা কিছুই না, একটা গোটা ধকলের একটা এফেক্ট এতদিন বাদে, প্লাস প্রচণ্ড কাশি হয়ে গেছে, ওই ইনফেকশন থেকে না জ্বরটা চলে এসছে। ব্যাঙ্গালোরে ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা এখন এই মোমেন্টে, যেটা শুনতে পাচ্ছি। আর শিলিগুড়িতেও অলমোস্ট সেমই অবস্থা। এখানে দেখো বাইরে থেকে তোমরা দেখতেই পাবে পুরো সাদা হয়ে রয়েছে। এটা কিন্তু রোদ টোদ কিছুই না, পুরো বৃষ্টির ভাব, আর সারাটা দিনই বৃষ্টি হচ্ছে। ঠান্ডা ঠান্ডা ভাবও আছে, ফ্যান চালালে কিন্তু হালকা একটা কিছু গায়ে আলো আর না দিলে ঠিক আরাম আসছে না ঘুমোতে। আমিও সেটাই করছি। আমি অ্যাকচুয়ালিতে বলতে পারো রিমোর পথেই যাচ্ছি, কারণ রিমো সারা বছর ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমোয়। আমিও মাঠ থেকে টেনে নিয়েছি একটা হালকা মতো ব্ল্যাঙ্কেট, যেটা নিয়ে আমি ঘুমোচ্ছি এখন ফ্যান ট্যান চালিয়ে। তো বেশ আরাম করেই দিন কাটছে। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং। আমি আজকে এখন ব্যাঙ্গালোর থেকে ব্লগ শুরু করছি। আজ হচ্ছে মঙ্গলবার, আরও একটা দিন, সপ্তাহের সেকেন্ড ডে। কালকে একদম তোমাদের সাথে মুখোমুখি এসে কথা বলতে পারিনি, ইনফ্যাক্ট মুখোমুখি এসে আর পিছন থেকে কথাই বলতে পারিনি, কারণ কালকে ভীষণ শরীর খারাপ ছিল আমার। কালকে অফিসে গিয়েছিলাম, কিন্তু অফিস থেকে তারপরে হাফ ডে করে চলে আসতে হয়েছে। আগের দিন যে আগের দিন রিয়াদের বাড়ি থেকে আসার সময় যে তোমাদের বললাম যে এত ঠান্ডা লেগেছে, হঠাৎ করে শীতকালে দিয়ে উঠেছে, সেই ঠান্ডাটা ভালো ধরেছে। কালকে সারাদিন সর্দি কাশি জ্বর উঠে গেছিল রাত্রে, মানে রাত 9টার সময় আমি তারপরে না পেরে এখানে রামদেব মেডিকেলসে ফোন করে ওদের থেকে হোম ডেলিভারি করিয়েছি। জানি বাকি আশেপাশের লোকজন আছে, বললে করে দিল, কিন্তু সুবিধা আছে যখন, আর বেকার ওদেরকেও কি আর মানে এত বিরক্ত করবো, তাই করিনি। তা ওষুধ আনিয়ে খাওয়া দাওয়া করে শুয়েছি, তখন গিয়ে একটু ভালো লাগছিল। যাই হোক, এখন প্রায় 15টা বাজে, তো অফিসে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, কিন্তু আজকে একটু দেরি করে অফিসে যাব। গিয়ে তাড়াতাড়ি করে, মানে না গেলেই নেই, কিন্তু মানে কি বলবো, মানে না গেলেও
যেতেই হবে। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এটা যে এতদিন ছুটি নিয়েছি, তো এখন যে না গেলে কথা হয়ে যাবে, তো সেই কারণেই বাস আমার যাওয়া, গিয়ে একটুক্ষণ অ্যাটেন্ডেন্স দিয়ে একটুক্ষণ বসে কাজটা শেষ করে ওই সেই হাফ ডে করে চলে আসবো। জ্বর নেই এখন, কিন্তু এই যে সর্দি কাশি থেকে যে একটা হয় না, শরীরটা একদম কেমন হয়ে এসছে, ওই জিনিসটা আর কিছুতে এখনো সারছে না। কালকে না পেরে, মানে আগের দিন রাতেরবেলা কাশতে কাশতে একদম ঘুমাতে পারিনি, কালকে না পেরে বিকাল থেকে এত কাশি যে কাফ সিরাপ বানিয়েছি। এনিওয়েজ, চলো আজকে দিনটাকে শুরু করছি। আমি এখন যাই অফিসে, অফিস থেকে প্রায় লাঞ্চ টাইমের কাছাকাছি চলে আসবো, এসে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। শিলিগুড়ির থেকে আসার পর থেকে দুধ আনাইনি, আজ অনেক দিন বাদে ব্রেকফাস্টের জন্য নিয়েছি দুধ। ভাবলাম যে না, একটু দুধ টুধ খেলে যদি একটু শরীরটা ঠিকঠাক হয়, অনেকটা উইক লাগছে। তো যাই হোক, এখন গরম গরম দুধ আপনার হাতেই লাগছে আমার, এটা সারাশিটা দিয়েই ধরি। তো এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট, 1 কাপ দুধ, আর তার সাথে আনিয়েছি হলো মমস ম্যাজিক বিস্কিটস। খেয়ে তাড়াতাড়ি করে একটু অফিসে যাওয়ার জন্য তৈরি হই। সকাল সকাল জ্যাপটোর থেকে এই কটা জিনিস আনিয়েছি। এখানে রয়েছে বিটরুট, তার সাথে আছে ধনেপাতা, এখানে আছে বেগুন, আর মমস ম্যাজিক আনিয়েছিলাম। নুনটা আগের দিনই এনেছিলাম। বেসিক্যালি নুনটা ছিল হলো কিছু জিনিস অর্ডার করাতে 1 টাকাতে নুনের প্যাকেট দিচ্ছিলো, তা আনিয়ে রেখে দিয়েছি। তা আমার এখনের ব্রেকফাস্ট এই যে এটা আর এটা, এই দুটো মিলিয়ে আমার এখানের ব্রেকফাস্ট হয়ে যাবে। তোমরা সবাই তো জানো যে আমি গরম দুধ খেতে একদমই পছন্দ করি না। তো এখন এটা ঠান্ডা হতে রাখবো একটু সময়, একটু ঠান্ডা হোক তারপরেই খাবো। তো দুধ জাল না দিয়ে তো আর খাওয়া যাচ্ছিল না, তো ভাবলাম যে দুধটা জাল দিয়ে নিই। তারপর তাই এখন একদমই গরম ফুটন্ত দুধ আমি একদম মুখে দিতেই পারবো না। ইনফ্যাক্ট আমি ফুটন্ত জল টল কিছুই খেতে পারি না। চাও আমার গরম গরম পছন্দ না, আমার চাটা ঠান্ডা করেই পছন্দ, মানে অ্যাটলিস্ট রুম টেম্পারেচার হয়ে যাবে তখন। আই নো অনেকেই একদম গরম গরম খেতে পছন্দ করে, বাট আই এম নট দ্যাট পারসন। তো দুধটা একদম ঠান্ডা হোক একটু, তারপরে খাওয়া দাওয়া হবে। তবে আরেকটা কথা যেটা বলতে যাচ্ছিলাম, কথাটা হচ্ছে যে এই যে রিসেন্টলি জ্যাপটোর থেকে জিনিস আনাচ্ছি, আমি সেদিন রিনিকেও জিজ্ঞাসা করছিলাম যে হঠাৎ করে এখানে না আমার মনে হচ্ছে প্রচণ্ড জিনিসের দাম বেড়ে গেছে। আমি শিলিগুড়িতে যে কদিন ছিলাম, বা ওইদিকে আগরতলাতেও যে কদিন ছিলাম, ওদিকে আলু যেরকম ধরো 30 টাকা কেজি, পেঁয়াজ 40 টাকা 45 টাকা কেজি, এখানে দেখছি আলু আধা কেজি নিচ্ছে 40 টাকা, 80 টাকা কেজি অলমোস্ট দাম। তার সাথে পেঁয়াজ দেখছি, পেঁয়াজ 50 টাকা করে আধা কেজি পেঁয়াজ। আর তারপর আজকে রিসেন্টলি কি আনাচ্ছিলাম, না সেদিন পরশুদিন যখন আনাচ্ছি, টমেটো 110-120 টাকা করে কেজি। আই ডোন্ট নো, মানে হঠাৎ করে এরকম আকাশ ছোঁয়া দাম কিসের জন্য এখানে, আমি সেটা একেবারেই বুঝে উঠতে পারছিলাম না। তারপরে আমার মনে হলো যে শুধু হয়তো জ্যাপটোতেই দামটাকে বাড়িয়ে রেখেছে, কিছু অর্গ্যানিকের চক্কর আছে কি। তারপরে ব্লিঙ্কিট দেখছি, ব্লিঙ্কিট দেখলাম, ইনস্টামার্ট দেখলাম, সবখানেই দেখছি একই দাম। তারপরে লাস্টে আমি দোকানে গিয়ে খোঁজ করলাম, দোকানে হয়তো মানে 5-6 টাকা একটু এদিকে ওদিকে, কিন্তু মোটামুটি দামগুলো একই। সবজির এত দাম কিসের জন্য ব্যাঙ্গালোরে একদম বুঝতে পারছি না। মানে যে এইখানে ধনেপাতার মুঠোটা দেখাই তোমাদের, এই যে এই ধনেপাতার মুঠো, এতদিন আমি এই ধনেপাতার মুঠো আনাতাম 10 টাকা করে জ্যাপটোতে, আজকে আনিয়েছি 20 টাকা একটা মুঠো। মানে একদম ডাবল দাম হঠাৎ করে কিসের জন্য হয়েছে, কি ক্রাইসিস? কারণ সবখানেই বাকি, আমি ওদিকে যেখানে ইস্টে বেসিক্যালি যেখান থেকে আসলাম এতদিন পরে, ওদিকে তো নর্মাল দাম চলছে 30 টাকা 40 টাকা কেজি। এইখানে দামটা এত কিসের জন্য বেশি বুঝতে পারছি না। ব্যাঙ্গালোরে কি আলাদা করে কিছু ট্যাক্স নেওয়া হচ্ছে? এমনিতেও তো তেলের দাম বাড়িয়ে দিয়েছে, কিন্তু তেলের দাম এতটাও বাড়ায় নেই যে মানে পার লিটার 10-12 টাকা তো বাড়ায়নি। বুঝতে পারছি না এতটা দাম কিসের জন্য। যদি তোমাদের কিছু আইডিয়া থাকে প্লিজ জানিও, বা তোমাদের ওইখানে সবজিপাতির দামটা কেমন একটু জানিও তো প্লিজ। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম, এখন যাচ্ছি হচ্ছে বাড়ি। আমি গেছিলাম একটু সাইবার ক্যাফেতে, একটু কাজ ছিল যেটা বাড়িতে হচ্ছিল না। এখন মোটামুটি বেজে গেছে 1:45, কাজটা তো হয়ে গেছে, কিন্তু লাঞ্চের টাইম অলমোস্ট পেরিয়ে যাচ্ছে, কারণ মারা ওয়েট করছে আমার জন্য। আজকে লাঞ্চে আছে হাঁসের ডিমটা প্লাস একটা কি চচ্চড়ি মা বানিয়েছে সর্ষে পোস্ত দিয়ে, ফুলকপি দিয়ে মূলো, যেটা শীতের সবজি অনেকটা ছিল বাড়িতে, তাই খেয়ে নি তাড়াতাড়ি, আমার তো বেরোনোরও আছে। আবার রেডি হয়ে গেলাম, এখন হলো বাজে 4:30। তোমাদেরকে বলেছিলাম আবার কাজ আছে, তো কাজ যাচ্ছি। মানের কিছু জিনিস অ্যাকচুয়ালি দেওয়া ছিল ভারত জুয়েলারিতে, সেগুলোকে ঠিক করার জন্য। আমি যেহেতু শ্বশুরবাড়ি যাচ্ছি, তো সেই কারণে সেটাকে ক্যারি করে নিয়ে যাব, তো সেই সবেরই প্ল্যান। তো এগুলো অনেকগুলো কাজ আছে ছোটোখাটো, যদিও জুয়েলারি নয়, মানির
অন্য স্টোন নেওয়ার ছিল, অ্যাকচুয়ালি মুক্তো নেওয়ার ছিল। তো মুক্তোটা এখানে ভালো পাওয়া যায় বলে মুক্তোটাই কিনেছি। তো সেটা ওখানে হয়তো অতটা ভালো অ্যাভেলেবেল নেই, তাই জন্য মানে আমাকে বিশ্বাস করে আমাকে নিতে দিয়েছে, তো আমি সেই দায়িত্বটা নিয়েছি। তো সেটাই আনতে যাওয়ার জন্য এত দৌড়াদৌড়ি হচ্ছে, তোমাদেরকে বলেই দিলাম। তো আরও একটা জায়গায় যাওয়ার আছে, সেটা হচ্ছে মেলা। বিকেলে মেলাতে যাব আমরা, এখানে যে শিল্প মেলা এসেছিলো সেখানে যাব আজকে বা কালকে, বোধহয় লাস্ট। তো আজকেই চান্স আছে আরেকবার একটু ঘুরে নিই, যদি আরও কিছু নেওয়ার থাকে একটুখানি দেখে নেবো, কারণ এরপরে চলে গেলে কিন্তু আর নিতে পারবো না। মাও যাবে, তবে এখন মাকে নিয়ে যাচ্ছি না ভারত জুয়েলারিতে, কারণ ওখানে গিয়ে এতক্ষণ বসে থাকতে হয় না, মার পক্ষে ভীষণ টায়ারিং হয়ে যায়, মার উপর বেশ অত্যাচার হয়ে যায় এই জিনিসটার জন্য। তো চলো এখন আমি রেডি। এই শার্টটা কিন্তু কেনাতে ভীষণ আরাম হয়েছে, ডেক্সাস থেকে কিনেছিলাম, ভীষণ কমফোর্টেবল, কটনের যেহেতু, আর হালকা বলে তাতে শুকিয়েও যাচ্ছে। তো এই শার্ট আরেকটা রেড কালারে কিনেছিলাম, দুটোই কিন্তু ভীষণ ভালোভাবে পরছি আমি এখানে। এই জাংশনটাতে অন্যদিন এত ট্রাফিক হয়, কিন্তু আজকে বেশ ফাঁকা ফাঁকা, বৃষ্টির জন্যই মনে হয়। আর এই যে দেখো টোটোগুলো আবার চলে আসছে গায়ের উপর দিয়ে। বৃষ্টিটা ঠিক হচ্ছে আবার হচ্ছে না, কেমন একটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে, কাদা হয়ে রয়েছে চারদিকে। আজকে আমি আবার হেঁটেই যাওয়া আসা করছি, অন্যদিন টোটোতে করে যাই, মার একটা ব্যাগ সারাই করতে দেওয়ার ছিল, ওটা দিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছি এই রাস্তা দিয়ে। যেমনটা বলেছিলাম কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে স্ট্রেট ফেয়ার কালকে শেষ, আজকে শেষ হওয়ার আগ মুহূর্তে এসে গেছি আমরা। আজকে আমার সাথে শুধু মা না, বাবাও এসছে। বাবা তুমি কি কিনবে জানি? কি কিনবে বাবা? এখানে ফাইল কিনতে এসছে, ফাইল কিনতে এসছে বাবা। দেখো এখানে অনেক বাংলাদেশের দোকান আছে, যেটা আজকে আমার খুব আসার ইচ্ছা, দেখি কতটা কি হয়। মা এখানেও ব্লাউজের দোকান আছে, দেখো অনেক রকম। মলমলে শাড়িটা কিন্তু হেভি লাগলো, কিন্তু দামটা না আমার মনে হচ্ছে একটু বেশি, 1200 টাকা এই শাড়ির জন্য। এগুলো 800-900 টাকাতে আমি পাই, মানে দিতেও পারি। 800-900 টাকা যদি আমার বিক্রি করার দাম হয়, তাহলে বুঝতেই পারছো এই শাড়িগুলো অনেকটাই দাম বেশিতে বিক্রি করছে। ঢাকাই জামদানি দেখছি, কি মিষ্টি। এখানে কালারটা অ্যাকচুয়ালি অরেঞ্জ আসছে, এটার রংটা পিঙ্ক কালার, পিঙ্ক আর অরেঞ্জের একটা মিক্স কালার আছে। এটা কি ব্লাউজ পিস থাকবে? হ্যাঁ এরকমের মধ্যে একটু ব্রাইট ব্রাইট কালার যে দেখো, গ্রে কালার একটা আছে। হ্যাঁ আপনি হাত দিচ্ছেন সেকেন্ড রো মাঝখানে, হ্যাঁ ওই তুত না মাঝখানে, হ্যাঁ হ্যাঁ ওখানে হাত দেন, কলারটা তলার কপি কালারটা বার করেন না। এটা এটা না 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 পাশের রোই, পাশের হ্যাঁ তার উপরে উপরে উপরে, ও সাদাটার উপরে, উপরে তার উপরে, হ্যাঁ সাদাটার কি আছে উপরে দেখি না, এটা কন্ট্রাস্ট আছে, সবুজ। এটাও বাহ হ্যাঁ এটাও খুব সুন্দর। এটা ওটা আঁচল ছিল, হ্যাঁ এটাও ভীষণ সুন্দর। আমি তো জানি না ভেতরটা কি, আমি কপি কালার দেখে পাবো। এটা একটা শ্যাওলা সবুজ আর কফি কালারের কম্বিনেশনে। গুড ইভিনিং। অনেকক্ষণ আগে অফিস থেকে এসেছি, ইনফ্যাক্ট হাফ ডে করে চলে এসেছিলাম, এসে খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে একটু ঘুম দিয়ে উঠেছি। এখন অনেকটা বেশি ভালো লাগছে। যাই হোক এখন ওয়েদারটাও খুব সুন্দর করেছে, এই যে পিছনে দেখতেই পাচ্ছ আকাশটা খুব সুন্দর, খুব মনে হচ্ছে রাতে বৃষ্টি পড়বে। হাওয়াও চলছে, এদিকে বাচ্চারা খেলছে, একটু দাঁড়িয়ে রয়েছি ব্যালকনিতে। তবে খিদাও পাচ্ছে, জানি না কেন খুব খিদা পেয়ে যাচ্ছে। তো বাড়ির থেকে মানে শিলিগুড়ির থেকে নিমকি নিয়ে এসেছিলাম, এতদিনে এক মুষ্টি হয়তো খেয়েছি, তো পুরো ডাব্বা ভরে রয়েছি। ভাবছি নিমকি আর দুধই খেয়ে নেবো আজকে বিকেলবেলাটা। তো তবে এই সময়টা আমার এরকমভাবে খিদা পায় না, প্রচণ্ড বেশি খিদা পাচ্ছে। কিছু ভালো মন্দ খেতে ইচ্ছা করছে, কিন্তু খাবো না, খেলে না তখন আবার আমার কেন যেন এখন একটা খাওয়া নিয়ে খুব আতঙ্ক হয়ে গেছে, খাওয়া দাওয়া নিয়ে। যাই খাচ্ছি না কেন তখন তারপরেই দেখছি শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কিছুদিন একটু শরীরটাকে রেস্ট দেওয়া উচিত। শরীরটাও বলছে যে আর আমার মধ্যে আর মানে কি বলবো এনার্জি নেই খাওয়া প্রসেস করার, এত খাওয়া পড়েছে এর মধ্যে। তো ঠিক আছে একটু হালকা পাতলার মধ্যেই কিছু করবো। তো নিমকি আছে, দুধ আছে, সেটাই খাবো। রাতে খাওয়ার জন্য ভাবছি একটু পালং শাক আনিয়েছিলাম, তো পালং শাকটা দিয়ে পালাক রাইস বানিয়ে নেবো আর একটা অমলেট বানিয়ে নেবো, আমার খাওয়া হয়ে যাবে, বেশি ঝামেলাও নেবো না। তো এই যেটা বানাবো আর কালকে টিফিনের জন্য ওইটাই বানিয়ে রেখে দেবো একটু বেশি করে। তো কালকে টিফিনেও আমি সেই পালাক রাইসে নিয়ে যাবো। পালাক রাইসের মধ্যে একটু সয়াবিনও দিয়ে দিলে কেমন হয়, ভাবতে হবে। যাই হোক, তো রাতেরবেলা খাওয়া দাওয়ারও খুবই সিম্পল। বিকেলবেলা তেমন কোনো প্ল্যান নেই, বাড়িতেই আছি। বাড়িতে কি আর তোমাদেরকে দেখাবো ভগবান জানে, মানে একা না একদম কিছুই কন্টেন্ট পাচ্ছি না যে কি শেয়ার করবো তোমাদের সাথে, কি শেয়ার করবো। পুরো দিনের মধ্যে সেই অফিস থেকে আসছি, অফিস থেকে এসে বসে থাকছি, কোথাও বেরোতেও পারছি না, নিচের মানে একা কোথায় বা যাবো। সবকিছুর মধ্যে কেমন একটা ঘেটে গেছে। রিনির সাথে কথা বলছে, রিনিও বলছে হ্যাঁ আমিও এখানে কিছু করতে পারছি না, কি করবো, তুমি থাকলে বের হই, নাহলে তো বেরোনোও হচ্ছে না, ছোটো মোটো কালি কাজ রয়েছে, রয়েছে। যাই হোক, ও আজকে বলছিল একটা মেলাতে যাবে আবার,
ওর একটা বাংলাদেশি ঢাকাই নেওয়ার খুব ইচ্ছা। তো তাই না, কিনবে না, কখন কিনবে, ফোন ভিডিও কল নিশ্চয়ই করবে বা তোমাদের সাথেও ডেফিনেটলি হয়তো শেয়ার করবে যদি যায়। তবে যাচ্ছে কিনা সেটা এখন 100% বলতে পারছি না। দুপুরবেলা কথা হয়েছিল, তখন বলছিল যে হ্যাঁ প্ল্যান করছিল যে যাবে করে। তো গেলে ভালো কথা। যাই হোক, এদিকে গাছগুলোতে একটু জল দেওয়ার আছে, বেশ কয়েকদিন হয়ে গেছে, শুক্রবার দিন জল দিয়েছিলাম, তারপর আর দিইনি। তবে বৃষ্টি ওয়েদার তো মাটিগুলো ভেজা রয়েছে, একটু জলটা দিয়েই দিয়ে এখন আর একটু দাঁড়াই এখানে, এই হাওয়াটাই এনজয় করি, আর কি করবো। তো শাড়ি সিলেক্ট হয়ে গেছে, এবার মা অন্য শাড়ি দেখতে দেখতে দেখলো যে না ঢাকাইটাই বেশ ভালো লাগছে, এটা দেখতে খুব সুন্দর। এটা কিন্তু এগেন খুব মিষ্টি একটা পেঁয়াজি কালার, এখানে অ্যাকচুয়ালি কেমন ব্রাউন শেড আসছে, রংটা একেবারেই আসছে না ক্যামেরাতে। তোমাদের আজ একটা মজার জিনিস দেখাই। এটা হচ্ছে আমাদের এখানের ইলেকট্রিসিটি বিল। লাস্ট কিছু মাস ধরে আমাদের বিল কত আসছে তোমাদের এটাই দেখাই আগে। এই যে দেখো, আমাদের লাস্ট কিছু মাস ধরে বিল আসছে 0, মানে 200 ইউনিটস পর্যন্ত ফ্রি থাকে। এই যে গৃহজ্যোতি সাবসিডিটা দেখতে পাচ্ছি এখানে লেখা আমার আঙুলের উপরে, গৃহজ্যোতি সাবসিডির জন্য 200 ইউনিটস অবধি ফ্রি থাকে। তা আমাদের মোটামুটি ইউসেজ যা হয় ওটা 200 ইউনিটসের নিচেই আসে, আর তার জন্য ইলেকট্রিসিটি বিল আসছিল 0। আর এই মাসে কত এসছে সেটাও দেখাই। এই মাসে আমাদের গৃহজ্যোতি সাবসিডি নিয়ে আমাদের বিল এসছে -165, মানে বেসিক্যালি বেসকম আমাদেরকে এখন টাকা দেবে, এই ব্যাপার হয়েছে। সো -160, আমি প্রথমে দেখে ফেললাম 165 টাকা। এটা তো আমি এমনকি ইউজ করলাম, প্লাস আমরা ছিলামও না লাস্ট মান্থে। তারপরে দেখছি যে না, একটা মাইনাস আছে আগের দিকে। বলো এবার মানে কি মজা। এখানে দেখো, এখানে আরেকটা আছে ASD টু বি পেড, ইগনোর ইফ পেড, এটা জানি না এখানের মধ্যে নেই, এখানে আবার আছে এই জিনিসটা। তো এটা কি, এটা একবার জিজ্ঞাসা করতে হবে ASD টু বি পেডটা কী জিনিস, ASDটা। তো যাই হোক, তবে 165 মানে -165 বিল দেখে আমার মানে আই কান্ট ইভেন এক্সপ্রেস যে আমি কি ফিল করছি। 0 পর্যন্ত বুঝতাম, নেগেটিভ বিল আসার মানেটা কি হয়। আমদানি দেখতে দেখতে মা এই শাড়িটা খুব পছন্দ হয়ে গেছে, এটাও খুব ভালো লাগছে দেখতে, এটা খুবই ভালো লাগছে। মা কি করবে, অনেক হেল্প করলো আমাকে, অনেকগুলো শাড়িও নিয়ে গেলাম, থ্যাংক ইউ। 3টে শাড়ি কেনা হলো এখান থেকে, ভেবেছিলাম একটা কেনা হবে কিন্তু মা আরও 2টো নিয়েছে, মাই কিনেছে। মা বললো এটা পুজোর বাজার না মা, প্রি পুজো বাজার, তাই না বলো, প্রি পুজো বাজার। শিলিগুড়িতে অলরেডি পুজোর বাজার শুরু হয়েই গেছে, দেখতেই পাচ্ছ সবাই কেনাকাটিই করছে। তবে আগের দিনে মেলাতে না শাড়িগুলো সত্যি ভালো হয়েছে, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। সব দোকানেই বেশ ভালো ভালো ভিড়। আর মেলাতে এসে নিলাম আমরা বড়ি, একটা হচ্ছে মুসুর ডাল, আরেকটা কলাইয়ের ডাল না মা, কলাইয়ের ডালে ছোটো বড়ি, এটা সবসময় পাওয়া যায় না, মারাও পায় না। তো মোটামুটি এটা ব্যাঙ্গালোরের জন্য রেডি হচ্ছে। আমার বাবার একটা ফাইলের দরকার ছিল, সেটা আর হলো না। এখন দেখি বাবার ফাইলটা যদি বাইরে কোথাও থেকে নেওয়া যায়, মেলা থেকে সব কেনা কোনো লাভ নেই, এগুলো বাইরেই পাওয়া যায়। এখন আমরা এসছি কোয়ালিটি সুইটসে, যেখান থেকে রসমালাই খেয়েছিলাম ষষ্ঠীর সময়, ভীষণ ভালো ভালো মিষ্টি সব কিছু। কিন্তু আমরা এখন খাবো হচ্ছে কচুরি, আর এখানে খাবো পার্সেল না, এটা 2টোই আছে বলে একটা কচুরি নেওয়া হলো। চাট, ও হ্যাঁ চাটও খেতে পারতাম, হ্যাঁ চাটও খেতে পারতাম আমরা, হ্যাঁ ভুলে গেছি। চোখের সামনে আছে রসগোল্লা, তার সাথে রাজভোগ, কমলাভোগ, দেখেই ভালো লাগছে, দুর্লভ দৃষ্টি। পাপড়ি চাট আগে ওটা শেষ করো, তাহলে এটাই ডিনার হয়ে যাবে। এই জিনিসটা তো একবারেই ব্যাঙ্গালোরে পাওয়া যায় না, সিঙ্গাড়া কচুরি কমন, এইটা একদমই পাওয়া যায় না, এটা আমার ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে ভেজ প্যাটিস, আগে বাবা অফিসে পার্টি টার্টি হলে নিয়ে আসতো, ইউনিকের আগে পাওয়া যেত এই জিনিসটা, খুব টেস্টি লাগে। লাস্টলি মুখ মিষ্টিতে সেই রসমালাই, যেটা ব্রতিনদা নিয়ে এসেছিল না কোয়ালিটি থেকে, খুব টেস্টি। বাবা খাও, ভীষণ টেস্টি এখানকার রসমালাইটা। ব্যাঙ্গালোরে মিষ্টির দোকানে ঘুরতে ঘুরতে এসব দোকানে, মিষ্টির দোকানে আসলে বুঝতেই পারি না কোনটা ছেড়ে কোনটা খাবো। সব কটা মিষ্টি দেখে এত লোভ লাগছিল, স্পেশালি আমার কমলা ভোগটা দেখে এত লোভ লাগছিল, ভাবছিলাম কত বছর বাদে দেখলাম।
খেতে পারতাম কিনা জানি না, এত মিষ্টি হয় খেতে তো এত পারি না। রসমালাইটা জাস্ট দুর্দান্ত। এগেন একটা সাজেশন, শিলিগুড়িতে যদি তোমরা খুব ভালো রসমালাই খেতে চাও কোয়ালিটি সুইটসে আসতেই পারো। আমি একবার করে দেখিয়ে দিচ্ছি, একদম বিধান মার্কেটের অপোজিটে। এখন বেরিয়ে পড়ি বাড়ির দিকে। আর তখন কিছু কেনাকাটি নেই, এখন বাড়ি যাই। বাড়িতে গিয়ে অলরেডি 7টা বেজেও গেছে। চল এই যে এখানে আমার পালক সয়াবিন রাইস বানাচ্ছি আমি, বেশ সুন্দর একটা ভাইব্রেন্ট গ্রিন কালারের রাইসটা। এর সাথে বাস আজকে ডিম অমলেট করে নেব, হয়ে যাবে খাওয়ার আমার ডিনার। আর এটাই আমি একটু বেশি করে বানিয়ে রাখছি যেন আমার কালকে দুপুরে লাঞ্চে টিফিনে যেন নিয়ে যাওয়ার মতো হয়ে যায়। কালারটা দেখো খুব সুন্দর এসছে। অনেক কষ্ট করে ফোনটাকে একটা জায়গায় সেট করেছি আর যাতে ক্যামেরাটি এভাবে স্ট্রেট থাকে ট্রাইপডের মতো। এখন আমার কাছে তো ট্রাইপড নেই, আর আমার ক্যামেরাম্যান আমার ট্রাইপড নিয়ে সোজা ব্যাঙ্গালোরে চলে গেছে। আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছে ভিডিও করতে। তো কীভাবে সেট করেছি সেটা তোমাদেরকে তো দেখাতে পারছি না ব্যাক ক্যামেরা করে, কারণ ক্যামেরাটা আমি সরাতেই পারবো না। কিন্তু আমার যে ফটো অ্যালবামটা তোমাকে দেখিয়েছিলাম এটা এইয়া বড়, ওটাকে দেওয়ালের দিকে গার্ড করে আমাদের ওয়েইং মেশিন আছে একটা, লাগেজের ওয়েইং মেশিন, সেটাকে দিয়ে ব্যাকে সেট করে কোনোভাবে আমাকে আমি দেখতে পাচ্ছি পরিষ্কার সোজাসুজি। আর এইভাবে সেট করার কারণটা কি, এইভাবে সেট করেছি তোমাদেরকে দারুণ দারুণ শাড়িগুলো দেখাবো যেটা আজকে আমরা মেলা থেকে কিনেছি। তো 3টে শাড়ি টোটাল কিনেছি, আগেই বলেছি। একটা তো আমার প্ল্যানিংয়েই ছিল, আর 2টো কিন্তু মা আনপ্ল্যানভাবে কিনে ফেলেছে। এই বলে যে পুজো তো আসছেই, এখনই কিনে রেখে দিই আর কি। তো ফার্স্টে মার 2টো শাড়ি তোমাদেরকে দেখাবো। এটা একটা সিল্কের ওপর শাড়ি কিনেছে মা। এটা দেখো পুরো হোয়াইটের মধ্যে মাস্টার্ড ইয়েলো কালারের খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট। আমি একটুখানি খুলে দেখাই। শাড়িটা কিন্তু পুরোটাই এরকম, আর এত ব্রাইট দেখতে শাড়িটা আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। প্লিজ জানিও তোমাদের কেমন লাগলো। খুব রিজনেবল প্রাইসে পেয়েছি শাড়িটা, বিকজ কি এটা আজকে লাস্ট ডে ছিল অ্যাকচুয়ালিতে মেলার, তো সেই কারণে। তো এটা হচ্ছে পুরোটাই এরকম, আর এখানে এরকম টাসেল দেওয়া আছে, আঁচল আলাদা করে কিছুই নেই। আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা। তো এটা সুন্দর করে ব্লাউজটা বানালে তো খুব ভালো লাগবে। এটার মধ্যে ছোটো ছোটো এরকম প্রিন্টসও আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। হ্যাঁ, তো এটা হচ্ছে ফার্স্ট শাড়ি যেটা মা ভীষণ পছন্দ করে কিনেছে। মার এরকম ফ্লোরাল প্রিন্টের শাড়ি এখন খুব ভালো লাগে। মার কাছে আছেও, মোস্টলি সিনথেটিকের মধ্যে আছে, বাট এই ম্যাটেরিয়ালের মধ্যে একটাও নেই। তো আমারও বেশ ভালো লাগছে দেখতে, আমাকেও বেশ মানাচ্ছে, মনে হচ্ছে আমি একদিন গায়ে ছড়িয়ে ফেলি। নেক্সট শাড়িটা তো আমাদের সবার ভীষণ পছন্দ হয়েছে। এটা আগের দিনও যখন মেলাতে গেছিলাম তখনই দেখতে পেয়েছিলাম, টাঙানো ছিল। লাকিলি আজকে পেয়ে গেছি। হ্যাঁ, তবে সেদিনকে ডিজাইনটা একটু আলাদা ছিল, আজকে ডিজাইনটা একটু আলাদা, কিন্তু লাস্ট পিস পড়েছিল। মানে পুরো মেলাতে কিন্তু এটাই বিক্রি হয়েছে যতটুকু আমি বুঝতে পারছি। এটা একটা টিস্যু মাসলিন বলছে ওরা, এটা একটা মাসলিনের উপরেই। আর এরকম দেখো পুরোটাই এমব্রয়ডারি করা, পুরো গোল্ডের উপর একটা বিউটিফুল শাইন আছে শাড়িটার মধ্যে। এবার আমি দেখাচ্ছি। এইটা হচ্ছে আঁচলটা। আঁচলটা হচ্ছে প্লেন এরকম ঘিচার দেওয়া আছে মাসলিনের উপরে। আর এই দেখো এখানে পুরো সুতোর কাজটা। এই শাড়িটা কিন্তু ভীষণ ভালো ডিলে পেয়েছি, এতটা কমে পাবো আমরা ভাবিনি। প্রাইসটা 2000 নিয়েছে অ্যাকচুয়ালিতে, কিন্তু চেয়েছিল অনেক, এবং এটা কিন্তু অনেকটাই কমে পাওয়া গেছে। তো আমি তো খুব এক্সাইটেড। এই শাড়িটা পরলে মাকে তো ফাটাফাটি লাগবে, ইভেন এটা যে কোনো বয়সে যে কেউ পরলেই ভীষণ ভালো লাগবে। এই ধরনের শাড়ি কিন্তু দেখতেও খুব ভালো লাগে, গায়ে চড়ালেও দেখতে ভালো লাগে, আর এত ব্রাইট, আমার তো নিজেকে দেখতে খুব ভালো লাগছে। মনে হচ্ছে মায়ের শাড়িগুলোর দিকে বেশি নজর চলে যাচ্ছে। আর লাস্টে দেখাবো আমার জামদানি, যেটার জন্য আমি মেলাতে গেছিলাম। তো বাংলাদেশের দোকানে ঢুকেছি, তো বাংলাদেশের শাড়ি কিনবো। এই হচ্ছে আমার জামদানিটা। এরকম জামদানি আমার কাছে ডেফিনেটলি নেই। আমার কাছে অনেকগুলো জামদানি আছে, লালের উপর 2টো আছে, একটা সফট ঢাকাই আছে, একটা তাজ জামদানি আছে, আর একটা ইয়েলো পিঙ্কের মধ্যে আছে, যেটা আমি খুব পরি, একটা রানী কালারের উপর আছে। তো এই 4টে ঢাকাই আছে, আর হ্যাঁ আর একটা ব্ল্যাকের উপর আছে। তো ঢাকায় কিন্তু বেশ ভালোই কালেকশন বানিয়েছি আমি। তবে এই জিনিসটা কিন্তু একদম ইউনিক ডিজাইনটা। যদি আমি একটু তোমাদেরকে কাছ থেকে দেখাই, পিঙ্ক কালারটা ভীষণ মিষ্টি। এখানে কালারটা যদিও মনে হয় অরেঞ্জ অরেঞ্জ লাগছে, বাট এটা আরেকটু পিঙ্কিশ টোনে আছে। আর পুরো বডিটাই হচ্ছে এরকম সিলভার গোল্ডেন 2টো কাজই রয়েছে। এটা হচ্ছে পুরোটা আঁচল। কেমন লাগছে শাড়িটা প্লিজ জানিও। এটা তো ডেফিনেটলি দুর্গাপুজোতে কোনো একটা টাইমে পরতেই হবে, না হলে ঠিক লুকটা কমপ্লিট হবে না। আর এত ব্রাইট একটা কালার, আমার তো নিজেকে ভীষণ ভালো লাগছে। অনেকগুলো ট্রাই করেছিলাম, 3-4টে কালার দেখেছিলাম, কিন্তু এইটা জাস্ট বিউটিফুল লাগছিল দেখতে। আর বলে না প্রথম চোখে যেটা লেগে যায় সেই শাড়িটাই আলটিমেটলি বাড়িতে আসে।
তো মা আমাকে দোকানে ঢোকার আগে ওটাই বলেছিল, দেখবি প্রথমে যেটা থাকবে সেটাই তো চোখে লাগবে এবং ওটাই নিয়ে আসবে। আর অ্যাকচুয়ালি তো তাই হয়েছে, এটাই ফার্স্ট দেখিয়েছে আর এইটার মতো আর একটাও পছন্দ হয়নি। মানে আমার তো গাড়ি থেকে আর নামাতেই ইচ্ছে করছে না। তো আমাদের এই ছিল আজকে শপিং। প্লিজ জানিও আজকে আমাদের 3টে শাড়ি কেমন হয়েছে। মেলা থেকে কিনলাম, মেলাতে কিন্তু এই ধরনের শাড়ি খুব ভালোই পাওয়া যায়। অন্যান্য দোকানও ছিল বাট সেগুলোতে আসেনি। এগুলো কিন্তু এখান থেকে ফল পিকো করেই নিয়ে যাবো আমি ব্যাঙ্গালোরে, কারণ ব্যাঙ্গালোরে ফল পিকো করাটা সত্যি একটু এক্সপেন্সিভ হয়ে যায়। তো যতটা পারবো এখান থেকে কাজটা এগিয়ে নিয়ে যাবো। দেখো আমি আবার গায়ে চড়িয়ে ফেলেছি। রিনি তো বাজারহাট দেখালো তোমাদেরকে, আর আমি এখানে রান্না বান্না আমার সব শেষ। এই যে এটা হচ্ছে আমার আজকে ডিনার। দিস ইজ পালক সয়াবিন রাইস, আর সাথে আছে ডিম ভুর্জি। অমলেট বানাবো ভেবেছিলাম, তারপর হলাম না, ভুর্জিটাই বানাই এটার সাথে। তো এটাই হচ্ছে আমার আজকের ডিনার। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, অলরেডি 9:30 বাজে এখন। তোমরা রিমোট ডিনারটা তো দেখলেই, কি হেভি একটা সয়াবিন পোলাও বানিয়েছে, আর আজকে ডিম ভুর্জিও। মানে আজকে ব্যাপারই আলাদা। আমরা কিন্তু খুব সিম্পল খাবার খাচ্ছি, কারণ সন্ধ্যাবেলাতে বেশ একটু হেভি খাবারই হয়ে গেছিলো, আর খাবারটা দারুণ ছিল। তো এগেন কোয়ালিটিতে তোমরা ট্রাই করে দেখো, যদি শিলিগুড়িতে আসছো বা শিলিগুড়িতে থাকছো, মিস করো না জিনিসটা। আর কি বানিয়েছে মা, চলো দেখাই। এটা ভীষণ লোভনীয়। মা আবার পোস্তর সেদ্ধটা ওপরে রাখলো, পোস্ত বাটা, সেটাকে মা আবার একটু ভাপে দিয়ে দিয়েছে। ভীষণ টেস্টি হয় খেতে। আর এটা হচ্ছে আজকে দারুণ মেনু। এটা তো খেতে ভীষণ ভালো লাগে, সবার প্রিয় খাবার। আই থিঙ্ক ডিনারটা তো দুর্দান্ত ছিল, আমার অনেক প্রিয় খাবার, অনেকদিন বাদে খেলাম বলে আরও ভালো লাগছে। তোমরা যাও গিয়ে দেখো এখন রিমো কী করছে। আমি আমার তরফ থেকে এখন ব্লগটাকে আমি এখানেই এন্ড করলাম। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে। ডিনার তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, এখন 10:30 বাজে। এখানে একটু নিচে নেমে আসলাম, ভাবলাম একটু হাঁটাহাঁটি করেই নিই। মানে অনিচ্ছায় ছিলাম একদম। একদিকে মাইন্ড বলছিল যে না যেতেই হবে, আর মন বলছিল যে না আজকে বাড়িতেই থাক। তো দুটো মাইন্ড আর মনের যুদ্ধ করে ভাবলাম যে না, নিচে যাই, একটু ওয়াক করেই আসি। এমনিতে তো ওয়াক তো কিছু হয়ই না, আর লাস্ট দুদিনও হয়নি, কালকে তো একেবারেই হয়নি। কালকে জাস্ট অফিস যাওয়া আসার মধ্যে যতটুকু হাঁটা হয়েছে আর কি। যাই হোক, তো একটু নিচে আসলাম, একটু হাঁটাহাঁটি করি, তারপরে যাবো কি বাড়ি আবার। একটু এখন প্রায় 10:30 তো, লাইটগুলো এখন তাড়াতাড়ি অফ করে দেয়। এখন এখানে যে এই যে তোমাদেরকে আগের দিন দেখালাম ব্লক এ ব্লক বি করে লাইট লাগিয়েছে, সেই লাইটগুলোর জন্যই একটু আলো থাকে, তবে আগের থেকে একটু বেশিই থাকে সত্যি কথা বলতে। তো যাই দেখি একটু এই রাস্তাটাতে হাঁটবো, এখন আর মাঠের দিকে যাব না, ওদিকে মশা থাকে বসুন। তো এদিকেই হাঁটাহাঁটি করে তারপরে যাবো কি বাড়ি। হাঁটতে হাঁটতে একটু গেটের বাইরে পর্যন্তই আসলাম, তবে আজকে সেই ঠান্ডা হাওয়াটা নেই, সেই ঠান্ডা হাওয়াটাকে মিস করছি। একটা কেমন গোমট হয়ে রয়েছে, একটু গরমই লাগছে। তবে এই যে রাস্তাঘাটে এখনও অনেক লোকজন হাঁটাচলা করছে। ব্যাঙ্গালোর তো সবাই কাজকর্ম শেষ করে 8টা-9টার সময় তো বাড়ি গিয়ে পৌঁছেছে ট্রাফিকের যুদ্ধ নিয়ে, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করে অনেকে এখন ঘুরতে বেরোবে। তবে কালকে উইকডে, তো সেই কারণে এত লোকজনও এখন দেখতে পারবে না। স্যাটারডে সানডে হলে তখন বুঝতে ব্যাপারটা। চলো এখন বাঁচতে চলে প্রায় 11টা, আধ ঘন্টা হাঁটাহাঁটি বেশ করলাম, ভালোই লাগছে একটু হাঁটাহাঁটি করাতে, না ফ্রেশ মনে হচ্ছে এখন। রিনির দিক থেকে গুড নাইট অলরেডি জানিয়ে দিয়েছে তোমাদের। আমিও আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। আমাদের আজকের এই ব্লগটা যদি পছন্দ হয়ে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। বাই বাই, গুড নাইট।